স্বাগত নিউজ 24 সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন। আমি সোহাগ বক্স এবং আমি জান্নাতুল সাদিয়া। দর্শক দেখছিলেন বিএবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। যারা বিএনপি এবং তারেক রহমানের বিরুদ্ধে কথা বলে তারা গণতন্ত্রের শত্রু, এমন মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, মিটফোর্ড হত্যা নিয়ে কয়েকটি দল পরিকল্পিতভাবে বিএনপির উপর দায় চাপানোর চেষ্টা করছে। বিকেলে নয়াপল্টনে বিক্ষোভ মিছিলের আগে এসব কথা বলেন তিনি। আর গণতন্ত্রের স্বার্থে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান বিএনপি মহাসচিব। সমাবেশে মির্জা আব্বাস বলেন, বিএনপি বিরোধীদের কর্মকাণ্ডে মনে হচ্ছে তারেক রহমানের জীবন হুমকির মুখে। সাইফুল ইসলামের রিপোর্ট। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদ ও মিটফোর্ড হাসপাতালের সামনে সোহাগ হত্যার বিচার দাবিতে নয়াপল্টন থেকে বিক্ষোভ মিছিল শুরু করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে অংশ নেন বিপুল সংখ্যক বিএনপি নেতাকর্মী। মিছিলটি কাকরাইল দিয়ে বৎসভবন মোড় হয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। মিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি নেতারা। মির্জা আব্বাস বলেন, মিটফোর্ড হত্যা নিয়ে পরিকল্পিতভাবে মিথ্যাচার করছে জামায়াত, এনসিপি, ইসলামী আন্দোলন সহ বেশ কয়েকটি দল। আজকের অবস্থায় আপনাদের কথার কারণে মনে হচ্ছে, আমার মনে হচ্ছে তারেক রহমান সাহেবের জীবন এখন হুমকির মুখে। আপনাদের কাজ করবে মনে হচ্ছে আপনারা তারেক রহমান সাহেবকে সহ্য করতে পারছেন না। আপনারা সহ্য করতে পারেন বা না পারেন, আমাদের একটি চেয়ারম্যান তারেক রহমান তার সুযোগ ও নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যাবে। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পরিকল্পিতভাবে অস্থিরতা ও বিভাজন তৈরি করে গণতন্ত্রের বিরুদ্ধে আবারও ষড়যন্ত্র শুরু হয়েছে। তারেক সাহেবের বিরুদ্ধে বলে তারা গণতন্ত্রের শত্রু, তারা গণতন্ত্রের শত্রু, এই দেশের মানুষের বিরুদ্ধে কথা বলে। আজকে এই শান্তিপূর্ণ একটা র্যালির মধ্য দিয়ে আমরা সবাইকে জানিয়ে দিতে চাই, গণতন্ত্রের প্রশ্নে আমাদের কোনো আপোষ নাই। আমরা নির্বাচন চাই, যে সিদ্ধান্ত হয়েছে সেই সময়টাতেই আমরা নির্বাচন চাই। এর আগে শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ বিনষ্ট ও তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে জাতীয়তাবাদী ছাত্রদল। কাকরাইল মৎস্যভবন হয়ে শাহবাগে গিয়ে শেষ হয় মিছিল। মিছিলের আগে ছাত্রদলের নেতারা অভিযোগ করেন, শিবিরের গুপ্ত কর্মীরা মব সৃষ্টি করে সাধারণ শিক্ষার্থীদের বিভ্রান্ত করছেন। শিক্ষাঙ্গনের পরিবেশ বিনষ্টের চেষ্টা হলে প্রতিরোধ গড়ে তুলবে ছাত্রদল। গোপন সংগঠনের নেতাকর্মীরা বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদেরকে মব তৈরি করে বিভ্রান্ত করার অপচেষ্টা করছে। আগামীতেও যদি এই ধরনের অস্থিতিশীল কোনো ঘটনায় ক্যাম্পাসকে অস্থিতিশীল করা হয় বা মব ক্রিয়েট করা হয়, অবশ্যই এর দায়িত্ব এই গুপ্ত সংগঠনকে বহন করতে হবে। যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান ছাত্রদল নেতারা। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। একই দাবিতে জেলায় জেলায় বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। বিকেলে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। বরিশাল মহানগর ছাত্রদলের আয়োজনে নগরীর C&B রোড চৌমাথা ব্রিজ সংলগ্ন এলাকায় সমাবেশ অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জের সমাবেশে বক্তারা বলেন, যারা মব সৃষ্টির অপচেষ্টা করছে, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করছে, তাদের বিরুদ্ধে ছাত্রদলের আন্দোলন চলমান থাকবে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এছাড়াও টাঙ্গাইল, ঠাকুরগাঁও সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল হয়েছে। নির্বাচন পেছাতে একটি বিশেষ মহল সোহাগ হত্যাকাণ্ডকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে, এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দেশে সংগঠিত বিভিন্ন হত্যাকাণ্ডে নাম জড়িয়ে বিএনপির শীর্ষ নেতৃত্বের চরিত্র হননের চেষ্টা করা হচ্ছে। বর্তমান সরকারের কাছে এই হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেওয়া ব্যক্তিদের গ্রেপ্তার এবং দ্রুত বিচারের পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছি। এমন দৃঢ় দলীয় অবস্থান থাকা সত্ত্বেও একটি চিহ্নিত মহল পরিকল্পিতভাবে
আমাদের দল এবং শীর্ষ নেতৃত্বের শালীনতা ও চরিত্র হরণের দুঃসাহস প্রদর্শন করছে। জনসমর্থনের মাধ্যমে ষড়যন্ত্রের জবাব দেওয়ার কথা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। জুলাই পদযাত্রার 14তম দিনে পটুয়াখালীতে দলটির পথসভায় তিনি এই মন্তব্য করেছেন। নাহিদ ইসলাম অভিযোগ করেন, গণঅভ্যুত্থানের সময় শেখ হাসিনা যেভাবে ষড়যন্ত্র করেছে তা এখনও অব্যাহত আছে। দর্শক প্রতিনিধিদের তথ্যচিত্র বিস্তারিত ডেস্ক রিপোর্টে। দেশ গড়ার বার্তা নিয়ে জাতীয় নাগরিক পার্টির পদযাত্রা সোমবার আসে পটুয়াখালীতে। স্থানীয় মানুষের সঙ্গে দেখা করতে এনসিপি নেতারা ঘুরে বেড়ান পুরো শহর। এ সময় ব্যানার, ফেস্টুন আর স্লোগানে মুখরিত হয় পুরো এলাকা। পথসভায় নাহিদ ইসলাম অভিযোগ করেন, গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারীদের বিরুদ্ধে সুপরিকল্পিত ও ধারাবাহিক ষড়যন্ত্র চলছে। যখন আমরা এই পদযাত্রা শুরু করছি, যখন আমরা প্রত্যেকটি জেলায় যাচ্ছি, যখন মানুষের বাদ ভাঙা উচ্ছ্বাস আমাদের প্রতি মানুষের স্রোতের মতো আমাদের মিছিলে এসে মিশতেছে, তখন আমাদের বিরুদ্ধে তৈরি হয়েছে ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের জবাব দিব আমরা জনসমর্থন দিয়ে। নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশে মুজিববাদ বিভাজন তৈরি করেছেন। সেই মুজিববাদী সংবিধানকে টিকিয়ে রাখারও চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। বাংলাদেশে মুজিববাদ একটি বিভাজন তৈরি করেছে। মুজিববাদী সংবিধান বাংলাদেশ রাষ্ট্রকে এগোতে দেয়নি, কিন্তু সেই মুজিববাদী সংবিধান, সেই ৭২-এর সংবিধানকে টিকিয়ে রাখতে চাচ্ছে এখন বিএনপি। এছাড়াও পথসভায় বক্তব্য রাখেন জুলাই বিপ্লবে নেতৃত্বদানকারী ও জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ। এনসিপি দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে চায়। আব্দুল্লাহ মামুন, নিউজ 24। সংসদে নারী আসন বৃদ্ধি এবং উচ্চকক্ষ গঠনের বিষয়ে বেশিরভাগ রাজনৈতিক দল একমত। তবে নারী আসনে নির্বাচন পদ্ধতি এবং উচ্চকক্ষ গঠন প্রক্রিয়া নিয়ে ভিন্ন ভিন্ন মত দিয়েছে রাজনৈতিক দলগুলো। সোমবার ৩০টি রাজনৈতিক দলের সাথে দ্বিতীয় দফায় জাতীয় ঐকমত্য কমিশনের ১৩তম দিনের আলোচনা শেষ হয়েছে শতভাগ ঐকমত্য ছাড়াই। কমিশন বলছে এই সংক্রান্ত আলোচনা চলমান থাকবে। বিলুপ্ত করার সময় এখনই হয় নাই। দেশের মোট ভোটারের অর্ধেক যেখানে নারী, সেখানে ঐকমত্য কমিশনের ১৩তম দিনের আলোচনায় তাদের অংশগ্রহণ খুবই নগণ্য। অথচ দিনের ২ আলোচ্য সূচির একটি সংসদে নারী আসন, যে বিষয়ে একমত হতে রাজনৈতিক দলগুলোর প্রতি ছিল ঐকমত্য কমিশনের জোর আহ্বান। প্রাতিষ্ঠানিকভাবে নারীকে মর্যাদার সঙ্গে অংশগ্রহণের পথ আমরা তৈরি করতে পারবো। দিনভর বৈঠকের প্রথমাংশে নারী আসন নিয়ে দলগুলোর মধ্যে হয় তর্ক বিতর্ক। জাতীয় ঐকমত্য কমিশনেই অনৈক্যের অভিযোগ করেন রাজনীতিবিদরা। তাদের সংরক্ষিত আসনটা না রেখে আসনটা বৃদ্ধি করে প্রত্যক্ষ নির্বাচনের ব্যবস্থা করা। যে সংরক্ষিত আসন 50 থেকে 100 করা দরকার, সংরক্ষিত আসন থাকতে হবে। সবচেয়ে উপযুক্ত পদ্ধতি হচ্ছে ঘূর্ণায়মান পদ্ধতি। ১০০ নারী আসনের পক্ষে বিএনপি, জামায়াত, এনসিপিও। তবে নির্বাচন পদ্ধতি নিয়ে দেখা গেছে বিভেদ। এই নারী আসনকে আমরা তার দ্বিগুণে, মানে 50 থেকে 100-তে উন্নীত করার জন্য আমাদের দলের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে প্রস্তাব করা হয়েছে। সেই নির্বাচন প্রক্রিয়া বিদ্যমান যে ব্যবস্থা আছে, সেই একই ব্যবস্থায় আমরা মনে করেছি এখনো বহাল থাকা উচিত। একটা হচ্ছে নারী আসন, আরেকটা হচ্ছে আমাদের আপার হাউস বা উচ্চ কক্ষ। এটা পিয়ার সিস্টেম হবে, পিয়ার অফ দি ভোটার্স, ভোটারদের আনুপাতিক নির্বাচন যেটা রিপ্রেজেন্টেশন তার ভিতরে হবে। এটা তাদের অরিজিনাল প্রস্তাব ছিল। বর্ধিত যে 100 আসন, সেখানে যেন সরাসরি নির্বাচনের মাধ্যমে নারী প্রতিনিধিত্ব সংসদে আসতে পারে, সে ব্যাপারেই জাতীয় নাগরিক পার্টির তরফ থেকে আমরা আমাদের প্রস্তাবনা উত্থাপন করেছি। কমিশনের পক্ষ থেকে এই বিষয়ক আলোচনা অব্যাহত রাখার কথা বলা হয়েছে। যেহেতু দুটো অমীমাংসিত বিষয় আজকে থেকে গেছে, এইগুলো বিষয় নিষ্পত্তি করে অগ্রসর হওয়াটা সমীচীন বলে কমিশন মনে করছে। সেই জন্য আমরা আগামীকাল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে আলোচনা করব না। ঐকমত্য কমিশনের আশা চলতি মাসেই বাস্তবায়ন হবে জুলাই সনদ। মুরসালিন হক জুনায়েদ, নিউজ 24, ঢাকা। জুলাই আন্দোলনে অংশ নেয়া প্রতিটি নারীকে খুঁজে পেতে কাজ শুরু করেছে সরকার বলে জানিয়েছেন উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। আর সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী বলেছেন ৬৪ জেলায় জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণের কাজ ৪ আগস্টের মধ্যে শেষ হবে। সোমবার গণভবনে এক সংবাদ সম্মেলনে অন্তর্বর্তী সরকারের ২ উপদেষ্টা এসব কথা জানান। বলেন, জুলাই আন্দোলনে অংশ নেয়া প্রতিটি নারীর অবদান ও নাম তালিকাভুক্ত করবে সরকার। জানান, আগামী ৪ আগস্টের মধ্যে সব জেলায় হবে জুলাই স্তম্ভ। জুলাই শহীদের আত্মত্যাগ,
নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এই স্মৃতিস্তম্ভ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তারা। দেশের 64টা জেলায় জুলাই স্মৃতিস্তম্ভ স্থাপন করা হবে। এটা স্থাপনের কাজ আজকে থেকে শুরু হলো নারায়ণগঞ্জের মধ্য দিয়ে। সেখানে আমাদের 5 জন উপদেষ্টা যাচ্ছেন, আসিফ নজরুল, রিজওয়ানা হাসান, আদিলুর রহমান খান শুভ্র, সিয়ার আবরার এবং আসিফ মাহমুদ। এই 5 জন উপদেষ্টা ওখানে যাওয়াটা একটা বার্তা দেয় যে এটা আসলে আমাদের জন্য খুব সিরিয়াস কাজ, এবং আমরা বিশ্বাস করি নারায়ণগঞ্জে যেটা শুরু হলো 4 আগস্টের মধ্যে সারা দেশে এই স্মৃতিস্তম্ভের কাজ শেষ হবে। আমাদের যে নারী যোদ্ধারা আছে তাদের একটা পূর্ণাঙ্গ চিত্র এবং পূর্ণাঙ্গ তালিকা করার গবেষণার কাজটা আমার মন্ত্রণালয় হাতে নিয়েছে, এবং সেটার মধ্য দিয়ে আমরা আশা করছি প্রত্যেকটি নারী চরিত্র, নারী যোদ্ধাকে আমরা খুঁজে পাবো। জুলাই আন্দোলনে শহীদদের হত্যার বিচার অন্তর্বর্তীকালীন সরকারের সময়েই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বিকেলে গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে নারায়ণগঞ্জে দেশের প্রথম জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন শেষে তিনি এসব কথা জানান। জেলা পর্যায়েও যেসব মামলা হয়েছে সেগুলোরও দ্রুত বিচার সম্পন্ন হবে বলে জানান আইন উপদেষ্টা। এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের অন্য 4 উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার, সৈয়দা রিজওয়ানা হাসান এবং মোহাম্মদ ফাউজুল কবির খানও উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ইনশাআল্লাহ যেই গতিতে বিচার এগিয়ে চলেছে, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের সরকারের শাসন আমলেই এই হত্যাকাণ্ডের বিচার হবে। তদন্তের অনেক অগ্রগতি হয়েছে। 5ই আগস্টের আগেই মামলাগুলোর চার্জশিট দেওয়ার জন্য ওনারা আমাকে অ্যাসিওর করেছেন যে অনেকগুলো মামলা ওনারা চার্জশিট দিতে পারবেন। চার্জশিট দেওয়া মাত্র আমরা বিবেচনা করে দেখব। চার্জশিট দেওয়ার পর বিচারের প্রক্রিয়া শুরু হয়। বিচারকে ত্বরান্বিত করার জন্য প্রয়োজন হলে আমরা দ্রুত বিচার আইনে এই সমস্ত অপরাধের বিচার করব। জনগণ সচেতন হলে মব ভায়োলেন্স হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার কক্সবাজারে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত রোহিঙ্গা অনুপ্রবেশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিষয়ক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, মব ভায়োলেন্স চাঁদাবাজি গ্রহণের মতো অপরাধ কেউ করলে ক্ষমা করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। জনগণ সরব হইতে, জনগণ সরব হইলে কিন্তু আর মব ভায়োলেন্স হবে না। জনগণ সরব হইলে তো জনগণই মব ভায়োলেন্স বন্ধ করে দিবে। মব ভায়োলেন্স কোনো অবস্থায় গ্রহণযোগ্য নয়। যদি কেউ কোনো কিছু করতে যায় তারা আইনের জন্য তারা আইন প্রয়োগকারী সংস্থার কাছে হ্যান্ড ওভার করবে। নিজের হাতে কারো আইন তুলে নেওয়ার অধিকার কারণ নেই। নিউজ 24 সংবাদে নিচ্ছে একটা বিরতি। ফিরছে আরো খবর নিয়ে, সাথেই থাকুন। স্বাগত আরো একবার। দেখছেন নিউজ 24 সংবাদ। এরশাদ মারা গেছে নাকি মেরে ফেলা হয়েছে তা নিয়ে প্রশ্ন রয়েছে, এমন মন্তব্য করেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদের স্ত্রী বিদিশা এরশাদ। সাবেক রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদের 6ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীতে এক দোয়া ও মিলাদ মাহফিলে তিনি এই মন্তব্য করেন। বিদিশা অভিযোগ করেন তার ছেলে এরিককে জিএম কাদের 3 মাস ধরে বন্দী করে রেখেছিলেন। তিনি বলেন, পার্টি নিয়ে ব্যবসা হয়েছে এবং কোটি কোটি টাকা ইনকাম করা হয়েছে। জাতীয় পার্টিকে নিয়ে কি পরিমাণে ব্যবসা হয়েছে গত সরকারের আমলে। তার ভাই জিএম কাদের ব্যবসা করেছেন, তার স্ত্রী শরীফা কাদের ব্যবসা করেছেন, আপনারা দেখেছেন। তারা ক্ষমতার লোভে তার হাজার হাজার কোটি টাকা বানিয়েছে। তারা মানুষকে নমিনেশনের কথা বলে কোটি কোটি টাকা নিয়েছেন, জাতীয় পার্টিটাকে ভেঙে টুকরো টুকরো করেছেন। যুক্তরাষ্ট্রে গিয়ে 2 দফা বৈঠক করেও শুল্ক কমানোর বিষয়ে কোনো সুসংবাদ দিতে পারেননি বাণিজ্য উপদেষ্টা। তাই আগামী সপ্তাহে আবারও যুক্তরাষ্ট্র যাবেন তিনি। সোমবার ব্যবসায়ীদের সাথে বৈঠক শেষে উপদেষ্টা বলেন, দেশটির সাথে বাণিজ্য বাড়াতে যায় সরকার, তবে শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে সরকারের দর কষাকষিতে খুশি ব্যবসায়ীরা। ইতিবাচক সিদ্ধান্তের অপেক্ষায় তারা।
গত এপ্রিলে বাংলাদেশি পণ্যের উপর 37% অতিরিক্ত শুল্ক আরোপের পর তা 3 মাসের জন্য স্থগিত করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে আশার আলো দেখা গেলেও তা নিরাশায় পরিণত হয়েছে মাত্র 2% কমিয়ে 35% নির্ধারণ করায়। এর মধ্যে ভিয়েতনাম সহ কয়েকটি দেশ শুল্ক কমিয়ে আনতে পারলেও 2 দফা বৈঠকে এ বিষয়ে কোনো সফলতা পায়নি বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের সাথে দ্বিতীয় দফা বৈঠক শেষে সোমবার দেশে ফিরেই ব্যবসায়ীদের সাথে বৈঠকে বসেন বাণিজ্য উপদেষ্টা। আলোচনা শেষে সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্যের উপর যৌক্তিক শুল্ক আরোপ করবে এমন আশা করছে সরকার, যদিও এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো অগ্রগতির খবর দিতে পারেননি তিনি। আমাদের মধ্যে যথেষ্ট আলোচনা হয়েছে, পরামর্শ আকারে আমরা সুন্দর সুন্দর কিছু পরামর্শ এখানে পেয়েছি, যে পরামর্শগুলোকে আমরা কাজে লাগাবো না, এগুলো আমরা আমাদের মধ্যেই নির্দিষ্ট রাখবো। আমরা সময়ের জন্য ওনাদেরকে জানাবো এবং সময়ে আমরা সামনের সপ্তাহের মাঝামাঝি নাগাদ সময়ে আশা করি পেয়ে যাব। মার্কিন সরকারের সাথে কি আলোচনা হয়েছে কিংবা কি শর্তে সংকট সমাধান হবে সে বিষয়েও কিছুই জানানো হয়নি সংবাদ সম্মেলনে। তবে বাণিজ্য সচিবের আশা 1 আগস্টের আগেই বিষয়টি ইতিবাচক নিষ্পত্তি হবে। সরকারের পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেন ব্যবসায়ীরা। তাদের কাছ থেকে আমাদের প্রস্তুতি আছে যে কোনো ধরনের বিষয় আসলে আমরা সেই বাকি কাজ সম্পন্ন করব যথাসময়ে। আমরা আশা করি যে আগামী 1 আগস্ট তারিখে যে আমাদের উপরে 35% ঘোষিত শুল্ক কার্যকর হওয়ার আগেই আমরা আমাদের কাজ শেষ করব। সরকারের পক্ষ থেকে এই বিষয়টা অত্যন্ত যথেষ্ট গুরুত্ব দিয়ে সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে ওনারা এটা নেগোসিয়েশন করছেন এবং সকল বিষয়ে আলোচনা হয়েছে, এতটুকু আমি বলতে পারি এবং আমরা স্যাটিসফাইড। মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতি বছর $8 বিলিয়ন পণ্য রপ্তানি করে বাংলাদেশ। বিপরীতে দেশটি থেকে আমদানির পরিমাণ $2 বিলিয়নের কিছু বেশি। দুদেশের মধ্যে বাণিজ্য ঘাটতি কমাতে এবারের বাজেটে যুক্তরাষ্ট্রের 610টি পণ্যের উপর শুল্ক ছাড় দেয় সরকার। এরই মধ্যে 110টির আমদানি শুল্ক প্রত্যাহার করা হয়। সানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। সংবাদের সময় হলো আরও একটি বিরতির, সাথে থাকুন। স্বাগত আরেকবার। দেখছেন নিউজ 24 সংবাদ। সীমাহীন দুর্নীতির দায়ে দেশ ছেড়ে সপরিবারে পালানো পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের যুক্তরাষ্ট্রের $4.5 লাখ সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত। এদিকে শেখ পরিবারের নিয়ন্ত্রণে থাকা সূচনা ফাউন্ডেশন এবং সিআরআই এর নথিপত্র জব্দ করতে এনবিআরকে চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন। বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে অনুদানের নামে চাঁদাবাজি করা অর্থের বিষয়ে আরও তথ্য পেতে এই চিঠি দেয় সংস্থাটি। দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করবে। দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা পুলিশের সাবেক আইজি বেনজিরের আলাদিনের চেরাগ বেরিয়ে আসে বিগত আওয়ামী লীগ সরকারের শেষ সময়ে। পরে তৎকালীন সরকারের সহযোগিতায় কঠোর গোপনীয়তায় বিদেশে পাড়ি জমান পুলিশের সাবেক এই অসাধু কর্মকর্তা। এরপরই অবৈধ অর্থে অর্জিত দেশে থাকা বিপুল সম্পদ জব্দ করে দুর্নীতি দমন কমিশন। এবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে তার নিজ নামে কেনা $4.5 লাখ সম্পদ জব্দ এবং যুক্তরাষ্ট্র ও মালয়েশিয়াতে 2টি ব্যাংক অ্যাকাউন্টও অবরুদ্ধের আদেশ দেন আদালত। ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজির অভিযোগে আওয়ামী লীগের গবেষণাধর্মী প্রতিষ্ঠান সিআরআই ও সূচনা ফাউন্ডেশনের বিরুদ্ধে কর ফাঁকির নথিসহ অন্যান্য কাগজপত্র জব্দ করতে এনবিআরকে চিঠি পাঠিয়েছে দুদক। সূচনা ফাউন্ডেশন ও অন্যান্যদের বিরুদ্ধে নানাবিধ অনিয়ম দুর্নীতির মাধ্যমে বিভিন্ন ব্যাংকের সিএসআর তহবিলের অর্থ আত্মসাতের অভিযোগ সংক্রান্ত বিষয়ে অনুসন্ধান দলের দলনেতা চেয়ারম্যান জাতীয় রাজস্ব বোর্ড বরাবর রেকর্ডপত্র চেয়ে অভিযাচনপত্র প্রেরণ করেছেন। এদিন 32 কোটি টাকার বেশি অবৈধ সম্পদ এবং 900 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জিত 866 কোটি টাকারও বেশি সন্দেহজনক লেনদেনের অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে তার বিরুদ্ধে মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে টিলুপ সিদ্দিকীর ফ্ল্যাট জালিয়াতির মামলা হাইকোর্টের আদেশে স্থগিত হওয়ায় এ বিষয়ে দুদকের আইনি শাখা পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলেও জানায় দুদক। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। রাজধানীর মোহাম্মদপুরের আলোচিত কবজিকাটা গ্রুপের সহযোগী আয়শা গ্রুপের প্রধান মোহাম্মদ আসাদ ওরফে আয়শা ও তার সহযোগীকে ইউসুফকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার কারওয়ান বাজারে র্যাব 2-এর আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তথ্য জানানো হয়। অভিযানে তাদের কাছ থেকে উদ্ধার করা হয় 6টি সামুরাই তরবারি,
র্যাবের তথ্য মতে গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে মোহাম্মদপুর ও আদাবর এলাকায় চাঁদাবাজি, ছিনতাই, মাদক ব্যবসা, ভূমি দখল সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। মোহাম্মদপুরের আদাবর এই এলাকার প্রতিটা রোডে রোডে যারা ছিনতাই করে তাদের নাম ধরে ধরে আমরা তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়েছি। 720-এর অধিক আসামি আমরা গ্রেপ্তার করেছি। আমরা চেষ্টা করছি, আপনারা জানেন, আপনারাও আমাদের এই অপারেশনের কাজে সহযোগিতা করেন, আপনারা সবই জানেন। আমাদের চেষ্টা বিন্দুমাত্র ত্রুটি নেই। আমরা আশা করছি ইনশাল্লাহ আমরা আরো ভালো কাজ করতে পারবো। ফেনীর 3টি নদীর তীরে টেকসই বাঁধ নির্মাণে 7,300 কোটি টাকা প্রস্তাবনা দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আর সময় ধরা হয়েছে 5 বছর। তবে ছোট সংস্কার চলমান থাকবে বলে জানিয়েছে ফেনীর পাউবো। বাসিন্দাদের দাবি, দুর্নীতিগ্রস্ত ঠিকাদার যেন এই কাজের দায়িত্ব না পায়। মঞ্জুর রহমানের ক্যামেরায় ফেনী থেকে বিস্তারিত জানাচ্ছেন আরিফুল ইসলাম। একের পর এক ভয়াবহ বন্যার কারণ অনুসন্ধানে মুহুরী ও কহুয়া নদীর পর এবার ফেনীর সিলোনিয়া নদীর বাঁধের গুণগত মান দেখতে সরেজমিনে টিম নিউজ 24। মাত্র 1 মাসে সংস্কার করা স্থানে আবারও বিশাল ভাঙন, পুরনো অংশেও ছোট বড় আরও 7টি স্থানে ভাঙন। স্থানীয় বাসিন্দাদের দাবি, দুর্নীতিগ্রস্ত ঠিকাদার যাতে এবার বাঁধ সংস্কারের কাজ না পায়। আমাদের জন্য তো এদিক দিয়ে বাঁধ নাই, শুধু পূর্ব দিকে বাঁধ আছে। নদীর গুরুত্বটা আরো ড্রেসিং করা দরকার। গাছপালা যেগুলো আছে এগুলা ড্রেসিং করার মাধ্যমে সংস্কার হতে পারে। 2012 সাল থেকে যে করছিল রাস্তাটা, এরপর থেকে আর কোনো মেরামত হয় নাই, কোনো হাত দেওয়া নেই, কোনো নেতা নেত্রী আসে নাই। এখন ওই থেকে ভাঙ্গা শুরু, আমরা নিজেরা মাটি দিয়ে ফুরাই ভরট করি, আবার ভেঙে যে আমরা ভরট করি। একটু বৃষ্টি হলে আমরা ঘরে বাড়িতে থাকতে পারি না, আমরা চলে যেতে হয় স্কুলে বা কোনো আশ্রয় কেন্দ্রে। 2012 সালের পর পুরাতন এ বাঁধটিতে তেমন কোনো সংস্কার হয়নি। এবার কিছুটা কাজ হলেও ভাঙন আর ফাটলে জর্জরিত এ বাঁধ। ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক বলছেন, দ্রুত নতুন করে সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে। আমাদের সর্বশেষ প্রাপ্ত খবর মতে অধিকাংশ গ্রাম থেকে প্রায় 137টি গ্রামের মধ্যে 121টি গ্রামের পানি নেমে গিয়েছে। প্রায় 100টির মতো ঘর আংশিক বা সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের মৎস্য খাতে প্রায় 8 কোটি টাকার অধিক ক্ষতি হয়েছে। অগ্রাধিকার ভিত্তিতে যাদের ক্ষতি বেশি তাদেরকে আগে আমরা পুনর্বাসন করব এবং যাদের ক্ষতি অপেক্ষাকৃত কম তাদেরকে আমরা ধীরে ধীরে পুনর্বাসন করব। 24-এর বন্যার পর 19 কোটি টাকা খরচ করে সংস্কার করা হয় 3টি নদীর বন্যা নিয়ন্ত্রক বাঁধ, কিন্তু তারপরও ভাসল 3টি জেলা। মাত্র 1 মাস আগে এ বাঁধের সংস্কার কাজ সম্পন্ন করা হলেও ভাঙনের কারণে এখনো প্লাবিত হচ্ছে ফেনীর নিম্নাঞ্চল। সঠিক তদারকির মাধ্যমে সবগুলো বাঁধের টেকসই সমাধান চান স্থানীয়রা। ফেনীর সিলোনিয়া নদীর বাঁধ থেকে আরিফুল ইসলাম, নিউজ 24। সংবাদের সময় হলো আরো একটা বিরতির, সাথে থাকুন। আবার স্বাগত নিউজ 24 সংবাদে। এবারে অর্থ বাণিজ্য সংবাদ। যুক্তরাষ্ট্রের পণ্যে পাল্টা শুল্ক আরোপের পরিকল্পনা সাময়িকভাবে স্থগিত করেছে ইউরোপীয় ইউনিয়ন। বাণিজ্য যুদ্ধ না বাড়িয়ে আলোচনার পথে সমাধান চায় ইইউ। আর এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ইউরোপীয় ইউনিয়নের শুল্ক আলোচনায় বাস্তবসম্মত সমাধানের আহ্বান জানিয়েছেন জার্মানি। তবে মার্কিন চাপে নতি স্বীকার না করার আহ্বান জানাচ্ছেন নাগরিকরা। এশিয়া থেকে ইউরোপ, ট্রাম্পের শুল্ক ভারে নড়বড়ে বৈশ্বিক বাণিজ্য। গেল সপ্তাহে জাপান সহ 23টি দেশকে নতুন করে শুল্ক চিঠি পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে 14টি দেশই এশিয়ার। দক্ষিণ কোরিয়া থেকে শুরু করে শ্রীলঙ্কা, বেশিরভাগই রপ্তানি নির্ভর অর্থনীতি এখন শঙ্কায় ভুগছে। 30% শুল্ক জ্বরে ভুগছে দীর্ঘদিনের মিত্র ইউরোপীয় ইউনিয়ন। ট্রাম্পের এই ঘোষণার পর ইইউ জানিয়েছিল সোমবার মধ্যরাত থেকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়া হবে। তবে 27 দেশের এই জোট রোববার বলছে আপাতত পাল্টা শুল্ক কার্যকর হচ্ছে না। 1 আগস্ট পর্যন্ত সময় নেওয়া হচ্ছে যাতে সমঝোতার সম্ভাবনা তৈরি হয়। February, the United States has imposed tariffs. ক্ষোভে ফুঁসছে ইউরোপের সাধারণ মানুষ। অনেকেই বলছেন মার্কিন চাপে ইউরোপকে কোনোভাবেই নতি স্বীকার করা যাবে না। দেখুন, এখন আপনি যদি যুক্তরাষ্ট্রের চাপে ছাড় দিতে চান, পরে আপনাকে আবারও অন্য একটি ভার চাপিয়ে দেবে। আপনি অভ্যস্ত হয়ে পড়বেন। গণমাধ্যমের তথ্য বলছে মার্কিন আরোপিত শুল্কে ইউরোপের গাড়ি, কৃষি পণ্য এবং মদ শিল্প সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। এতে সবচেয়ে বেশি উদ্বিগ্ন জার্মান এবং ফ্রান্স।
এমন অবস্থায় জার্মান অর্থমন্ত্রী বলছেন, যে সময় বাকি আছে তার মধ্যে যুক্তরাষ্ট্রের সাথে একটি বাস্তবসম্মত সমাধানের জন্য আলোচনা করতে হবে ওয়াশিংটনকে। মাসুদ রানা, নিউজ 24। আর এই ছিল নিউজ 24 সংবাদে। দর্শক, দেশে করোনা ভাইরাস ও বিভিন্ন সংক্রমণের হার বেড়েছে, আর তাই সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন সেফনিল ফেস মাস্ক।